Hello everyone, Assalamu alaikum. Welcome to HSC Chemistry class. আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সেন্ট্রাল উইমেন্স কলেজ। আজকে আমরা ভরকের সূত্র সম্পর্কে জানব এবং আমরা জানব মোলার সাম্যধ্রুবক এবং আংশিক চাপের সাম্যধ্রুবক। ভরকের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তো এই যে সক্রিয় ভরটা আসলে কি? সক্রিয় ভরটা হচ্ছে যদি বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় হয় তাহলে আংশিক চাপটাকে সক্রিয় ভর বলা হয়, আংশিক চাপকে সক্রিয় ভর বলা হয়। আর বিক্রিয়ক উৎপাদগুলো যদি লিকুইড বা তরল পদার্থ হয় তাহলে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বোঝায়। আমরা ভরক্রিয়ার সূত্রটা বোর্ডে লিখছি। ভরক্রিয়ার সূত্র, ভর ক্রিয়া সূত্র, এটাকে আমরা বলছি ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। আমরা বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক সময় সক্রিয় ভরের সমানুপাতিক। তো এই যে সক্রিয় ভর বলেছি, এই সক্রিয় ভর দ্বারা মোলার ঘনমাত্রা অথবা সক্রিয় ভর বলতে আংশিক চাপ। তো সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বোঝাতে পারে, সক্রিয় ভর বলতে আংশিক চাপও বোঝাতে পারে। যদি তরলের ক্ষেত্রে হবে মোলার ঘনমাত্রা আর গ্যাসের ক্ষেত্রে হবে আংশিক চাপ। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় যে কোনো বিক্রিয়া হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তো চলো আমরা এই সূত্রটার এখন আমরা গাণিতিক প্রকাশটা দেখব। ভরক্রিয়া সূত্রের গাণিতিক প্রকাশ। তো আমরা একটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করি, যেমন এ প্লাস বি, এটা একটা উভয়মুখী বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করেছে। তো ফার্স্টে আমরা বলেছিলাম যে বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার, যেহেতু এটা উভয়মুখী বিক্রিয়া, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি হয়, আবার উৎপাদগুলো পুনরায় আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। তাহলে আমরা বলবো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট মানে সামনের দিকে যাওয়ার যে বিক্রিয়ার হার। আমরা এর আগে পড়িয়েছিলাম যে প্রতি একক সময় যে পরিমাণ বিক্রিয়ক ক্ষয় হয় সেটাই হচ্ছে বিক্রিয়কের হার। তো সম্মুখমুখী বিক্রিয়ার হারকে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, এটা আর এর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এ এবং বি এর ঘনমাত্রা সমানুপাতিক। আমরা ধরে নিলাম এগুলো তরল পদার্থ। তো সম্মুখমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেট দ্বারা মোলার ঘনমাত্রা বোঝায়। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট মানে সম্মুখমুখী বিক্রিয়া নির্ভর করছে এই দুইটার, অর্থাৎ এ এবং বি এর ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো আমরা বলতে পারি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান চিহ্ন দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি Q1। তো আমরা Q1 আনলাম। ঠিক একইভাবে যদি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বের করি, তো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে আমরা RB দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট
ব্যাকওয়ার্ডের জন্য বি লিখেছি আর রিঅ্যাকশন রেটের জন্য আর লিখেছি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ নির্ভর করবে সি এবং ডি এর ঘনমাত্রার উপর। তোমরা হয়তো ভাবছো যে স্যার আপনি তো বলেছেন যে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, তাহলে এখন বিক্রিয়ার হারটা উৎপাদের ঘনমাত্রা দিয়ে কেন লেখা হয়েছে? এখানে তোমাদেরকে একটু বলি, যেহেতু এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, উভয়মুখী বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটা সম্মুখ দিকেও যাচ্ছে আবার পশ্চাৎ দিকেও চলে আসছে। তো সম্মুখ দিকে বিক্রিয়ার ক্ষেত্রে এ এবং বি যেমন বিক্রিয়ক, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের ক্ষেত্রে অর্থাৎ পশ্চাৎ দিকে বিক্রিয়ার ক্ষেত্রে সি এবং ডি এই দুটো কিন্তু বিক্রিয়ক, কারণ পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সি এবং ডি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক। সেই ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা নির্ভর করবে এই দুটার উপর নির্ভর করবে। তো প্রথমে আমরা সমানুপাতিক চিহ্ন দিলাম, পরের লাইনে আমরা একটা সমানুপাতিক ধ্রুব নিয়ে আসলাম, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে সি এবং ডি। তো যেহেতু এটা একটা উভয়মুখী বিক্রিয়া, তাহলে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থায়, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থায় তোমাদেরকে বলা হয়েছে যে এটা একটা উভয়মুখী বিক্রিয়া, এবং উভয়মুখী বিক্রিয়াতে অবশ্যই একসময় সাম্যাবস্থা উপনীত হবে। যখন সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে আসবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট অবশ্যই সমান হবে। তাহলে সাম্যাবস্থায় আমরা বলবো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। তো সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান। তো আমি এই জায়গাটা মুছে ফেলছি, এই জায়গাগুলো একটু মুছে ফেলছি, তোমরা একটু খেয়াল করো। আমরা একটু মনে রাখবে আমরা কি লিখেছিলাম ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের ক্ষেত্রে। তো এটার মান যদি বসাই, একটু আগে তোমরা দেখেছো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটের মান ছিল K1 A ইনটু B আর ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের মানটা পাওয়া গেল K2 কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ B। তো সবসময় আমরা যখন অনুপাত করি, উৎপাদগুলোকে আমরা সবসময় উপরে রাখি, তাহলে C ইনটু D নিচে হবে A ইনটু B। তো আর গুণন করলে এখানে হবে K2, এই জায়গাটা হবে K1, কারণ K2 টা ছিল C D এর সাথে গুণ সম্পর্ক, K1 A এবং B এর সাথে গুণ সম্পর্ক। তো এখন দেখো এই জায়গাটা, অর্থাৎ K1 K2 দুইটা কনস্ট্যান্ট এর অনুপাত, অর্থাৎ K1 ডিভাইডেড বাই K2 দুইটা কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যার অনুপাত। তোমরা জানো দুইটা ধ্রুব সংখ্যার অনুপাত, নতুন একটি ধ্রুব, সেটাকে আমরা Kc বলছি। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D, কনসেন্ট্রেশন অফ A ইনটু কনসেন্ট্রেশন অফ B। অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাই হচ্ছে মোলার সাম্য ধ্রুবক, এটাকে Kc দ্বারা প্রকাশ করা হয়। তাহলে Kc কে আমরা কি লিখবো? Kc কে আমরা বলবো মোলার সাম্য ধ্রুবক, মোলার সাম্য ধ্রুবক Kc। তাহলে Kc কিভাবে লেখা যাবে? আরেকটা ভাবে লেখা যায়, তোমাদেরকে বলি। থার্ড ব্র্যাকেট দ্বারা, যেহেতু থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, আমরা C দ্বারাও ঘনমাত্রা বুঝাই, কারণ C মানে হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে C এর ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ C, কনসেন্ট্রেশন অফ D অর্থাৎ D এর ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ A, কনসেন্ট্রেশন অফ B। অর্থাৎ মোলার সাম্য ধ্রুবককে আমরা এভাবে লিখতে পারি কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D। তো এখন আমরা ধরে নিয়েছিলাম বিক্রিয়াটা, বিক্রিয়ক এবং উৎপাদ এগুলো হচ্ছে লিকুইড অবস্থায় ছিল, তাই Kc বের করেছি। যদি বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় দশায় থাকতো, তাহলে একই ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত, তোমরা একটু দেখে নাও। তো একই বিক্রিয়া যদি তারা গ্যাসীয় দশায় থাকতো, আমরা ধরে নিলাম A প্লাস B উভয়মুখী চিহ্ন দিলাম, C প্লাস D, A প্লাস B বিক্রিয়া করে C প্লাস D। তো আমরা ধরে নিলাম এগুলো সবই গ্যাসীয় দশায় আছে, গ্যাসীয় দশায় আছে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আগের মতো, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা নির্ভর করবে A এবং B এর আংশিক চাপের উপর।
এ এবং বি এর আংশিক চাপের উপর। কারণ আমরা বলেছিলাম বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। যদি বিক্রিয়ক উৎপাদ গ্যাস হয় তাহলে সক্রিয় ভর বলতে আংশিক চাপ বোঝাচ্ছে। এখানে পি এ দ্বারা এর আংশিক চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ এ পার্শিয়াল প্রেসার অফ বি, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এ এবং বি এর আংশিক চাপের উপর নির্ভরশীল। তো ঠিক একইভাবে আমরা পরের লাইনে এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক কনস্ট্যান্ট আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। অনুরূপভাবে যদি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা চিন্তা করি তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নির্ভর করবে সি এবং ডি এর আংশিক চাপের উপর। কারণ আমরা বলেছিলাম যেহেতু এটা উভয়মুখী বিক্রিয়া, বিক্রিয়াটা সম্মুখ দিকেও যাচ্ছে এবং পশ্চাৎ দিকে যাচ্ছে। পশ্চাৎ দিকের বিক্রিয়ার ক্ষেত্রে এই দুইটা কিন্তু বিক্রিয়ক, মানে পশ্চাৎ বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই দুইটা বিক্রিয়ক। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সি এবং ডি এর আংশিক চাপের উপর নির্ভরশীল। ভরকের সূত্র থেকে আমরা পেয়েছি। তো পরের লাইনে আমরা যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট আমরা এখানে K2 লিখি, P of C into P of D। এইটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আমরা বলেছিলাম যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটা কখন? এটা হবে সাম্য অবস্থায়। সাম্যাবস্থায়। তাহলে রাসায়নিক সাম্য অবস্থায় ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা সমান থাকে। তো যেহেতু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান, আমরা মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে K1 PA into PB, K2 PC into PD। তো আমরা সবসময় বলেছিলাম যে উৎপাদের বিষয়গুলো, উৎপাদের আংশিক চাপ, উৎপাদের ঘনমাত্রা, এগুলো সবসময় উপরে রাখতে হয়। তাহলে আমরা PC into PD divided by PA into PB লিখলাম। তো দেখো PA PB সাথে K1 মাল্টিপ্লিকেশন রিলেশনে আছে, তাহলে K1 টা উপরে যাবে আর K2 টা নিচে যাবে। এই দুইটার অনুপাত একটি কনস্ট্যান্ট, এটাকে আমরা Kp দ্বারা প্রকাশ করব। তাহলে Kp সমান P of C into P of D, P of A into P of B। এই Kp টাকে আমরা বলছি আংশিক চাপে সাম্য ধ্রুবক। আংশিক চাপে সাম্য ধ্রুবক। তাহলে স্টুডেন্টস আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক এবং আংশিক চাপে সাম্য ধ্রুবক আসলে কি। তাহলে যদি তোমাকে বলা হয় যে আংশিক চাপে সাম্য ধ্রুবক তাহলে তোমাকে কেপি বের করতে বলা হচ্ছে, আর যদি বলে মোলার সাম্য ধ্রুবক তাহলে কেসি বলা হচ্ছে। এখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেখানে কিন্তু মোল নাম্বার 1, অর্থাৎ এখানে মোল নাম্বার কোনো প্রভাব আমরা দেখি নাই, কিন্তু ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো যখন আমরা ব্যালেন্স করব তখন অবশ্যই মোল নাম্বার একটা বিষয় থাকবে। তো চলো, যখন বিক্রিয়াগুলোতে মোল সংখ্যা থাকবে তখন মোলার কনস্ট্যান্টটা আসলে কেমন হবে চলো আমরা দেখে আসি। আমরা এখন দেখব বিক্রিয়ার সাম্য ধ্রুবক। তো আমরা একটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করছি। ধরে নিলাম এ সংখ্যক এ প্লাস বি সংখ্যক বি বিক্রিয়া করে এল সংখ্যক এল প্লাস এম সংখ্যক এম উৎপাদন করেছে। অর্থাৎ এর মৌল সংখ্যা স্মল এ, বি যে বিক্রিয়কটা তার মৌল সংখ্যা স্মল বি, এল উৎপাদের মৌল সংখ্যা স্মল এল, আর এম উৎপাদ বা প্রোডাক্টের যে মোল নাম্বার সেটা হচ্ছে স্মল এম। তো এক্ষেত্রে যদি আমরা মোলার সাম্য ধ্রুবক বের করি, এক্ষেত্রে যদি আমরা মোলার সাম্য ধ্রুবক বের করি, সেক্ষেত্রে মোলার সাম্য ধ্রুবক আমরা বলেছিলাম কেসি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে সবসময় উৎপাদগুলোকে উপরে রাখতে বলেছি। রসায়নে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়, তাহলে কনসেন্ট্রেশন অফ এল টু দি পাওয়ার এল, কনসেন্ট্রেশন অফ এম টু দি পাওয়ার এম, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। স্টুডেন্টস, তোমরা এখানে খেয়াল করো যে প্রত্যেকটা উৎপাদের যে মোল সংখ্যা ছিল তা সেগুলো পাওয়ার হয়ে গেছে। ঠিক একইভাবে প্রত্যেকটা যে বিক্রিয়ক তাদের মোল সংখ্যা কিন্তু পাওয়ার হয়ে গেছে। তার মানে আমরা ইচ্ছে করলে এটাকে সি দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা বলেছিলাম যে থার্ড ব্র্যাকেট দ্বারা যেমন ঘনমাত্রা বোঝায়, সি দ্বারা ঘনমাত্রা বোঝায়, কারণ ঘনমাত্রাকে আমরা কনসেন্ট্রেশন বলি। কনসেন্ট্রেশনের কারণে যেমন সি কনসেন্ট্রেশন অফ এল টু দি পাওয়ার এল, concentration of m to the power m, concentration of a to the power a, concentration of b to the power b। অর্থাৎ আমরা যে কোনো একভাবে লিখতে পারি। এবার তোমাদের যদি মনে হয় যে স্যার মোল সংখ্যাগুলো কেন পাওয়ার হয়েছে, তাহলে তোমরা একটু খেয়াল করো। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন আমরা বলতে পারি এক আয়তন নাইট্রোজেন গ্যাস বা 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। তো আমরা একটা বিক্রিয়া নিলাম যে 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বের করি, যে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, তো সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা মূলত কার উপর নির্ভরশীল? বিক্রিয়কগুলোর উপর নির্ভরশীল, বিক্রিয়কগুলোর ঘনমাত্রার উপর নির্ভরশীল। যদি এরা মানে লিকুইড দশায় থাকে তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা নির্ভর করছে নাইট্রোজেন গ্যাসের ঘনমাত্রার উপর, হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রার উপর, হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রার উপর এবং হাইড্রোজেন গ্যাসের ঘনমাত্রার উপর। কারণ দেখো 3 মোল হাইড্রোজেন আছে, 1 2 3, প্রতি মোল হাইড্রোজেনের উপর নির্ভরশীল, তাহলে যত মোল আছে প্রত্যেকের উপর নির্ভরশীল। তো আমরা পরের লাইনে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা সমান চিহ্ন দিয়ে ধরলাম, K1 আনলাম, এখানে নাইট্রোজেন আর এখানে হাইড্রোজেন আছে। তো তোমরা জানো যে বেস বা ভিত্তি যদি সমান থাকে, যেমন তিনটার বেস সমান এবং তারা যদি গুণ সম্পর্কে থাকে, তাহলে অবশ্যই পাওয়ারগুলো যোগ হবে। অর্থাৎ এখানে দেখো বেসগুলো মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে অবশ্যই তাদের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা হাইড্রোজেন লিখবো, সূচক অঙ্ক থেকে আমরা এটা জানি, পাওয়ার 1 + 1 + 1, তার মানে হচ্ছে 3। তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট নির্ভর করছে নাইট্রোজেনের উপর এবং হাইড্রোজেনের ঘনমাত্রার উপর, কিন্তু হাইড্রোজেনের মোল সংখ্যাটা কিন্তু পাওয়ার হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের কথা চিন্তা করতাম, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে আসতো, যে অ্যামোনিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে ইনটু অ্যামোনিয়া, কারণ 2 মোল অ্যামোনিয়া আছে। তো পরের লাইনে আমরা কনস্ট্যান্ট দিয়ে, যেহেতু বেস সমান এবং তারা গুণ সম্পর্ক আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে 1 + 1 মানে 2। তো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে মোল সংখ্যাগুলো মূলত পাওয়ার হয়ে যায়। মোল সংখ্যাগুলো যেমন এখানে 3 ছিল, 3 পাওয়ার হয়ে গেল, এখানে 1 আছে তাহলে 1 পাওয়ার, এখানে অ্যামোনিয়াতে 2 আছে, 2টা পাওয়ার। তাহলে তোমরা খেয়াল রাখবে যে যখন আমরা একটা সাধারণ বিক্রিয়া লিখব, অবশ্যই খেয়াল করে তাদের মোল সংখ্যাগুলো ঘনমাত্রা বা আংশিক চাপ যখন যেটা আসে তার উপরে পাওয়ার আকারে বসবে। তা আমরা আসলে বুঝতে পেরেছি যে মোল সংখ্যা কেন পাওয়ার হয়। এখন আমরা দেখব মোলার সাম্যদ্রব্যের পর আংশিক চাপের সাম্যদ্রব্যটা আমরা দেখব। তো আমরা এটা মুছে ফেললাম। আমরা এখন দেখব যে আংশিক চাপের সাম্যদ্রব্য। আংশিক চাপের সাম্যদ্রব্য। আংশিক চাপের সাম্যদ্রব্যটাকে আমরা বলেছি কে পি দ্বারা প্রকাশ করা হয়, যেমন মোলার সাম্যদ্রব্যটাকে কে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কেপি বের করতে চাই, তাহলে কি আসবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি বের করতে গেলে উৎপাদের আংশিক চাপগুলো উপরে হবে, তাহলে পি অফ এল টু দি পাওয়ার এল, কারণ মোল সংখ্যাগুলো পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ এল টু দি পাওয়ার এল ইনটু পার্শিয়াল প্রেসার অফ
m to the power m partial pressure of a to the power a partial pressure of b to the power b। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত একটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক। তো তোমাদেরকে একটা ব্যাপার এখানে বলি, পরীক্ষাতে 3 ধরনের সংজ্ঞা আসে, কখনো মোলার সাম্য ধ্রুবক জানতে চায়, কখনো আংশিক চাপের সাম্য ধ্রুবক জানতে চায়, আর কখনো শুধু সাম্য ধ্রুবক জানতে চায়। তাহলে চলো সংজ্ঞাগুলো আমরা একটু দেখে নিই। যদি আমাদেরকে বলে মোলার সাম্য ধ্রুবক কাকে বলে, তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো উভয়মুখী বিক্রিয়ায় উপযুক্ত ঘাত সহ, ঘাত মানে হচ্ছে পাওয়ার, ঘাত মানে হচ্ছে পাওয়ারকে বাংলায় বলা হচ্ছে ঘাত। তাহলে কোনো, আবারও বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত, দুঃখিত এটা আবার বলছি আমরা, তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় যে মোলার সাম্য ধ্রুবক কাকে বলে, তাহলে তোমরা বলবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে মোলার সাম্য ধ্রুবক বলে। আর যদি বলা হয় যে আংশিক চাপের সাম্য ধ্রুবক কাকে বলা হয়, তাহলে ওই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভয়মুখী বিক্রিয়ার উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আংশিক চাপের সাম্য ধ্রুবক বলা হয়। কিন্তু স্টুডেন্টস, যদি মোলার সাম্য ধ্রুবক বা আংশিক চাপের সাম্য ধ্রুবক এই ব্যাপারটা না বলে যদি শুধু সাম্য ধ্রুবক কাকে বলে, শুধু যদি জিজ্ঞেস করা হয় সাম্য ধ্রুবক কি, দেখো স্টুডেন্টস, সাম্য ধ্রুবক কাকে বলে বা সাম্য ধ্রুবক কি, তাহলে কিন্তু তোমাকে আংশিক চাপের সাম্য ধ্রুবক না মোলার সাম্য ধ্রুবক কোনোটাই কিন্তু উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে তুমি ডেফিনেশনে আসলে কি লিখবে, তোমাকে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে একটি উভয়মুখী বিক্রিয়ার উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ দেখো, সক্রিয় ভর বলতে হবে তখন, কারণ সক্রিয় ভরের মধ্যে লুকিয়ে আছে ঘনমাত্রা, সক্রিয় ভরের মধ্যে লুকিয়ে আছে আংশিক চাপ। তাহলে আবারও বলছি, যদি তোমাদেরকে শুধু সাম্য ধ্রুবক কাকে বলে জানতে চাওয়া হয়, তাহলে একটি উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্টস, এখন তোমরা একটু জানো যে এই কেসি বা কেপির মান কখনো শূন্য অথবা অসীম হতে পারে না। তাহলে আমাদের একটা বোর্ড কোশ্চেন আসে যে মোলার সাম্য ধ্রুবক অর্থাৎ কেসি মান কখনো শূন্য অথবা কেসির মান কখনো অসীম হতে পারে না, মানে শূন্য হবে না, অসীম হবে না। ঠিক একইভাবে কখনো কেপির মান শূন্য বা কেপির মান কখনো অসীম হতে পারে না। তো চলো আমরা দেখি কেন শূন্য বা অসীম হতে পারে না। তোমরা একটু খেয়াল করো, কেসির মান যদি শূন্য হতে হয়, তোমরা জানো শূন্য কখন হয়, দুইটা ভাগফলের মধ্যে যদি উপরের রাশিটা শূন্য আর নিচের রাশিটা যা ইচ্ছা তাই হোক, যে কোনো একটা মান থাকলেই হলো, এক্স একটা আননোন মান, যে কোনো একটা মান যদি শূন্য হয় তাহলে অবশ্যই ফলাফলটা শূন্য আসবে। শূন্য ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু শূন্য। এখন শূন্য হওয়ার জন্য উৎপাদ, উপরে যেহেতু উৎপাদ থাকে, উৎপাদের পরিমাণ শূন্য হতে হবে। তো উৎপাদের পরিমাণ তো কখনো শূন্য হতে পারে না, কারণ উৎপাদ যদি শূন্য হয় তার মানে বিক্রিয়াটা শুরুই হয়নি। কিন্তু কেসি এবং কেপির মানটা নির্ধারণ করা হয় সাম্য অবস্থায়, অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছানোর পর কেসি এবং কেপির মানটা আমরা পাই। তো বিক্রিয়া যদি শুরু না হয়, তাহলে সাম্য অবস্থায় যদি না পৌঁছায়, তাহলে তো কেসি কেপির মান কখনো পাওয়া যাবে না। আর কেপি বা কেসির মান পেতে গেলে বুঝতে হবে বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে এসেছে। তো সাম্য অবস্থায় অবশ্যই উৎপাদ বর্তমান থাকে, আর উৎপাদ বর্তমান থাকলে উৎপাদের মান কখনো শূন্য হতে পারে না, অতএব কেসির মানও কখনো শূন্য হবে না। কারণ শূন্য ডিভাইডেড বাই সামথিং মানে শূন্য, উপরটা শূন্য হলেই পুরো রাশিটা শূন্য হয়ে যাবে। তো উৎপাদ যেহেতু শূন্য হতে পারে না, সেই কারণে কেসির মান কখনো শূন্য হতে পারে না। ঠিক একইভাবে কেন অসীম হতে পারে না,
তোমরা জানো যে অসীম হওয়ার জন্য সূত্রটা হচ্ছে সামথিং মানে যে কোনো একটা সংখ্যা ডিভাইডেড বাই 0, সামথিং ডিভাইডেড বাই 0 সমান হচ্ছে অসংজ্ঞায়িত। তো সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসীম বা ইনফিনিটি, অসীম বা ইনফিনিটি। তো ইনফিনিটি বা অসীম হওয়ার জন্য নিচে অর্থাৎ নিচের রাশিটাকে শূন্য হতে হবে। তো এখন দেখো কেসি নিচের রাশিটা শূন্য হওয়া মানে হচ্ছে বিক্রিয়কের মান শূন্য। তো বিক্রিয়কের মান শূন্য কখন হয়? বিক্রিয়াটা যখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমরা জানি যে বিক্রিয়াটা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় সেটা একমুখী বিক্রিয়া, সেখানে কখনো সাম্য অবস্থার সৃষ্টি হয় না। তার মানে উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন কিছু উৎপাদ যেমন অবশিষ্ট থাকে, কিছু বিক্রিয়কও কিন্তু অবশিষ্ট থাকে। অর্থাৎ বিক্রিয়াস্থলে উৎপাদও থাকে আবার বিক্রিয়কও থাকে। তাহলে বিক্রিয়কের মান কখনো শূন্য হতে পারে না। তাহলে বিক্রিয়কের মান যদি শূন্য হতে না পারে তাহলে নিচের রাশিটার মান কখনো 0 হবে না। অর্থাৎ নিচের রাশিটা যদি 0 না হয় তাহলে অসীম বা অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নেই। তো এই কারণে কেসির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। তো একই যুক্তিতে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো কেপির মানও কখনো শূন্য বা অসীম হতে পারে না। এখন দেখব মোলার সাম্য ধ্রুবক কেসি এবং আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপির মধ্যে সম্পর্ক, অর্থাৎ কেপি এবং কেসির মধ্যে রিলেশনটা কোথায়। আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আসলে কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা আমাদের বুঝতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। আমরা এখন দেখব রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, অর্থাৎ কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। তো চলো আমরা কেপি এবং কেসির মধ্যে সম্পর্কটা একটু বুঝি। আমরা একটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করব, একটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করে আমরা আসলে রিলেশনটা বের করার চেষ্টা করছি। তো ধরলাম একটা সাধারণ বিক্রিয়া যেমন এ সংখ্যক এ প্লাস বি সংখ্যক বি বিক্রিয়া করে সি সংখ্যক সি প্লাস সি না দিয়ে আমরা এল সংখ্যক এল প্লাস এম সংখ্যক এম তৈরি করলো। সেটা সাধারণ বিক্রিয়া বিবেচনা করলাম। তো ফার্স্টে আমরা যদি এই বিক্রিয়াটার কেসি লিখি, যে এই বিক্রিয়ার কেসি কত, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা। তাহলে থার্ড ব্র্যাকেট এল টু দি পাওয়ার এল, থার্ড ব্র্যাকেট এম টু দি পাওয়ার এম, থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার এ, থার্ড ব্র্যাকেট বি টু দি পাওয়ার বি। কারণ আমরা বলেছিলাম উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে কেসি বলা হয়। তো আমরা এইটুকু বুঝতে পেরেছি। তো আমরা বলেছিলাম যে ইচ্ছে করলে আমরা এটাকে এই ফরম্যাটেও লিখতে পারি, অর্থাৎ রসায়নের থার্ড ব্র্যাকেট দ্বারা যেমন ঘনমাত্রা বোঝায় সি দ্বারাও বোঝায়। সি অফ এল টু দি পাওয়ার এল, সি অফ এম টু দি পাওয়ার এম, সি অফ এ টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি। তো এই সমীকরণটাকে আমরা এক ধরলাম। তো একইভাবে যদি আমরা কেপি বের করি, এই বিক্রিয়ার কেপি কত হবে, সেম বিক্রিয়ার জন্য কেপি অর্থাৎ আংশিক চাপের সাম্য ধ্রুবক, তখন আমরা কিন্তু লিখব পি অফ এল টু দি পাওয়ার এল, পি অফ এম টু দি পাওয়ার এম, পি অফ এ টু দি পাওয়ার এ, পি অফ বি টু দি পাওয়ার বি। কারণ আমরা বলেছিলাম উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তো আমরা এটা লিখেছি। তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এই সমীকরণটা তোমরা দেখেছো, তোমরা জানো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি সমান এনআরটি। এটা আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান এনআরটি। তো আমরা যদি পি সমান এন বাই ভি আর টি লিখতে পারি, এই ভিটাকে ডান দিকে নিয়ে আসলাম। এখন দেখো এন মানে হচ্ছে মোল সংখ্যা আর ভি মানে ভলিউম,
একক আয়তনের মোল সংখ্যা, একক আয়তনের মোল সংখ্যা। নিচেরটা হচ্ছে ভলিউম বা আয়তন, উপরেরটা হচ্ছে মোল নাম্বার। তো একক আয়তনের মোল সংখ্যাকে আমরা বলতে পারি মোলার ঘনমাত্রা। তাহলে আমরা বলতে পারি P সমান CRT। সি মানে ঘনমাত্রা, এই যে P সমান এইটুকুর জায়গায় আমরা ঘনমাত্রা, কারণ একক আয়তনের মোল সংখ্যা মানে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে CRT লিখলাম। তো এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাতে পারি। তাহলে P এর এই মানটা আমরা 2 নং সমীকরণ বসাতে পারি। এখানে একটা কথা মনে রাখবা, কোন গ্যাসের চাপ অর্থাৎ সেই গ্যাসের ঘনমাত্রা ইনটু RT। আমি আবারও বলছি, কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে সেই গ্যাসের ঘনমাত্রা ইনটু RT। আর মানে মোলার গ্যাস ধ্রুবক, T মানে তাপমাত্রা। তো চলো এখানে P এর জায়গায় অর্থাৎ 2 নং সমীকরণে আমরা P এর মান বসাবো। তো আমি এখানে একটা দাগ টেনে দিচ্ছি। 2 নং সমীকরণে আমরা P এর মান বসিয়ে, তো একটু বুঝো, 2 নং সমীকরণের P এর মান যদি আমরা বসাই দিই তাহলে কি আসে দেখো। এখানে KP আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করতে হবে। P অফ L মানে L এর আংশিক চাপ, তাহলে L এর আংশিক চাপ হচ্ছে L এর ঘনমাত্রা ইনটু RT টু দি পাওয়ার L। মানে P অফ L এর মানটা বসাচ্ছি, P অফ L শুধু এইটুকুর মান বসাচ্ছি। তো P অফ L অর্থাৎ আমি যদি এখানে L লিখি তাহলে এখানে L হবে, কারণ P অফ L মানে L এর আংশিক চাপ মানে হচ্ছে L এর ঘনমাত্রা ইনটু RT। তো আমি P অফ L এর জায়গায় C অফ L RT। তো ঠিক একই ভাবে P অফ M, আমি যদি এখানে P অফ M বসাই তাহলে এখানে M আসবে। কেন এখানে M আসবে? কারণ R মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, আর তাপমাত্রাও ফিক্সড, অতএব এই দুইটা চেঞ্জ আসবে না। তাহলে P অফ M এর জায়গায় আমি লিখব C অফ M RT টু দি পাওয়ার M। ঠিক একই ভাবে যদি আমরা এই জায়গাটাতে খেয়াল করি, P অফ A, এখানে যদি A বসাই তাহলে C অফ A আসবে, কারণ P অফ A সমান C অফ A RT, কারণ R এবং T চেঞ্জ হবে না। তাহলে P অফ A এর জায়গায় আমরা বলবো C অফ A RT টু দি পাওয়ার A। একই ভাবে যদি আমরা এখানে P অফ B বসাই তাহলে P অফ B বসালে C অফ B RT টু দি পাওয়ার B। তো স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। যত জায়গায় P আছে অর্থাৎ P L গ্যাসের এখানে যদি এটা বসাই তাহলে A গ্যাসের আংশিক চাপ মানে A গ্যাসের ঘনমাত্রা ইনটু RT, এভাবে করে আমরা বসালাম। এর পরের লাইনটা তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে প্রথমে C অফ L টু দি পাওয়ার L ইনটু C অফ M টু দি পাওয়ার M এটা লিখলাম, ইনটু RT লিখে L প্লাস M। এর বিষয় হচ্ছে আমি কি করেছি, C অফ L টু দি পাওয়ার L লিখেছি, C অফ M টু দি পাওয়ার M লিখেছি, আর এই RT এর উপর L আছে, আবার RT এর উপর পাওয়ার আছে M। বেস যদি সমান হয়, এই বেসটা যদি সমান থাকে তাহলে, এবং তারা যদি গুণ সম্পর্কে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তো পাওয়ার গুলো আমরা যোগ করে দিলাম। ঠিক নিচে আমরা একই কাজ করতে পারি, অর্থাৎ C অফ A টু দি পাওয়ার A, C অফ B টু দি পাওয়ার B, আর RT যেহেতু কমন আছে তোমরা খেয়াল করো, এই RT এর উপর পাওয়ার আছে A, আবার এই RT এর উপর পাওয়ার আছে B। তাহলে বেস সমান, তারা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হবে। স্টুডেন্টস, এই জায়গাটা তোমরা খেয়াল করো, ঠিক এই জায়গাটা যেখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই অংশটার দিকে যদি খেয়াল করো তাহলে কিন্তু আমাদের 1 নং সমীকরণের মতো হুবহু 1 নং সমীকরণটা যেন আমরা এখানে পেয়ে গেছি। তো এইটুকুর মান দেখো, এইটুকুর মান হচ্ছে কেসি, তাহলে এই অংশের জায়গায় আমরা এখানে কেসি লিখতে পারি। কেসি এখানে ছিল কেপি, তো আমরা এইটুকুর মানটা বসিয়ে দিলাম কেসি। এখন দেখো RT, এই জায়গাটা তোমরা খেয়াল করো, বেস সমান আছে, অর্থাৎ বেস দুইটা সমান, RT হলো বেস, বেস দুইটা সমান, এই দুইটা সমান, কিন্তু তারা ভাগ সম্পর্কে আছে। তাহলে বেস সমান গুণ সম্পর্কে থাকলে যেমন পাওয়ার যোগ হয়, বেস সমান ভাগ সম্পর্কে আছে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে L প্লাস M মাইনাস A প্লাস D। তো
কেপি সমান কেসি আরটি ডিভাইডেড বাই ডেল এন। এখানে তো তোমরা আবারও বুঝাচ্ছি, সমান আছে, ভাগ আকারে আছে, এই জন্য পাওয়ার গুলো বিয়োগ হচ্ছে। এখন ডেল এন মানে হচ্ছে মৌল সংখ্যার পরিবর্তন। দেখো ডেল এন মানে হচ্ছে ডেল এন সমান হচ্ছে মৌল সংখ্যার পরিবর্তন। তো মৌল সংখ্যার পরিবর্তনটা কি? দেখো উৎপাদের মূল কত ছিল? এল প্লাস এম, আর বিক্রিয়কের মূল সংখ্যা কত? মাইনাস, যেহেতু পরিবর্তন বের করছি, এ প্লাস বি। তাহলে এল প্লাস এ মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে মূল সংখ্যার পরিবর্তন, আর মূল সংখ্যাকে আমরা ডেল এন দ্বারা প্রকাশ করি। তো এই অংশটাই হচ্ছে রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, অর্থাৎ কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। তো মাঝে মাঝে হতে পারে এমন কিছু, অনেক বিক্রিয়া হতে পারে যে ডেল এন এর মান 0 আসতে পারে। সেটা কেমন? ধরো এরকম যদি একটা বিক্রিয়া দেখায়, যেমন 1 আয়তন হাইড্রোজেন 1 আয়তন আয়োডিন বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান কত? যেমন 2 মাইনাস 1 প্লাস 1, অর্থাৎ 2 মাইনাস, অর্থাৎ উৎপাদের মৌল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মৌল সংখ্যা 1 প্লাস 1, তো ফলাফল কত আসছে? 0। তো এরকম অনেক বিক্রিয়া হতে পারে যেখানে ডেল এর মান 0 আসতে পারে। তো আমরা এখানে লিখব ডেল এন সমান 0 হলে, ডেল এন সমান 0 হলে সূত্রটা হবে কেপি সমান কেসি। সূত্রটা হবে কেপি সমান কেসি, কারণ তোমরা জানো যে 0 হলে আমি পাশে লিখছি, এখানে যদি বোঝা না যায় তো আমি পাশে লিখছি। ডেল এন 0 হলে আমাদের সম্পর্কটা আসবে কেপি সমান কেসি। তো কেন? সামথিং টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার যদি 0 হয়ে যায়, সেই মানটা 1 হয়ে যায়, তাহলে আমরা বক্সের মধ্যে যে দুইটা সমীকরণ, এটি হচ্ছে মূলত রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং অন্যান্য বন্ধুরা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সেজন্য এই ভিডিওটাকে তোমরা শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটাতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।